জামাত ইসলামী যেটা করতে পারে, ওনাদের যে কোনো এই ধরনের কিছুতে আমাদের সবাইকে দাওয়াত করতে পারে। ভিন্ন ধর্মী আমরা অবলম্বী লোকজন যদি আমরা যাই, ভিন্ন মানে ধর্মী না, ভাই, ভিন্ন ভিন্ন মতাবলম্বী। মতই বলেছি, ভিন্ন ভিন্ন মতই মত, বলেছি, ভিন্ন ধর্মী বলেছি। ভিন্ন হয়তো সেটা মানে আপনি তো প্রত্যেকটা ওয়ার্ডকে মিনিং হিসেবে ধরলে, আমি ধরলে আপনি আর এখানে বসে থাকতে পারবেন না। বিএনপির কবে কাউন্সিল হয়েছে তা যদি আপা বলতে পারেন মনে করে, কত বছর হয়েছে আপা তো একটু BNP হিসাব করেন করে না, বলবেন। কিভাবে বলবেন? না আপা বিএনপি করেন না, বিএনপির পক্ষ অবলম্বন করেন, অবশ্যই, অসুবিধা নাই তো। পক্ষ অবলম্বন অসুবিধা করেন। নাই তো। আর বিএনপির পদ পদবি আপার আছে কিনা জানি না। আপনারা যখন মিডিয়াতে নিউজগুলো দিচ্ছিলেন, নির্বাচনী ফলাফলগুলো দিচ্ছিলেন, দিতে দিতে হঠাৎ অনেক নিউজ পাওয়া যাচ্ছিল না, এবং 8টা 9টা 10টার দিকে এসে ফলাফলগুলো অফ করে দেওয়া হয়, সার্ভারের নামে হোক, বিভিন্ন নামে হোক। এরপরে যে ফলাফলের ভিতরে ব্যত্যয় দেখা যায়, যে একটা ফলো থাকে না, মর্নিং শোজ দ্য ডে, কি হতে যাচ্ছে, কেমন হচ্ছে, কিন্তু দেখা গেল যে না, সামথিং রং। এবং এই যে সামথিং রং, এটা শুধু জামাত ইসলামী মনে করে না, দেশের মানুষও মনে করে, সাধারণ মানুষ এটা বিশ্বাস করে যে এখানে একটা মেকানিজম এবং একটা ইঞ্জিন। সাধারণ মানুষের মন কিভাবে আপনি বুঝবেন? হ্যাঁ, সেটাই আমি বলতে চাচ্ছি। সেই জায়গাটায় জামাত কিন্তু রাতভর কথা বলতেছিল যে এই জায়গাটা মানে কোনো অনিয়ম হচ্ছে, এবং আমরা এটা বুঝতে পারতেছি, এখান থেকে বের হয়ে আসা উচিত। এই জায়গায় এসে যখন জামাত ইসলামের এই বক্তব্যকে রিজেক্ট করে দিয়ে নির্বাচন কমিশন একের পর এক গভীর রাত্রে এসে, পরের দিন এসে মানে ফলাফল ঘোষণা করছেন, তখন কিন্তু জনগণ এটাকে মানে সন্দেহ জনগণের দানা বেঁধেছে। এরপরে এসে জামাত ইসলামের কাছে যথেষ্ট তথ্য প্রমাণ না থাকার কারণে জামাত স্ট্রংলি এটা কি করতে পারে নাই, মুভ করতে পারে নাই। কিন্তু পরবর্তীতে এসে আমাদের কাছে নির্বাচনের যে শিটগুলো এসেছে, তারপর অন্য অন্য জায়গার ইয়েগুলো, এখানের ভিতরে যখন আমরা কাটাছেঁড়া, অনিয়ম এবং দুর্নীতি দেখতে পেয়েছি ফলাফল তৈরিতে, তখন কিন্তু আমরা এটা কি করেছি, এটা নিয়ে আমরা অ্যাডভান্স হয়েছি। এবং সর্বশেষ এসে সৈয়দা রেজওয়ানা হাসান, ওনার বক্তব্য আরও এটাকে কি করেছে, মানে উস্কে দিয়েছে। আরো উস্কে দিয়েছে, আমি বলবো না, আরো জাস্টিফাই করেছে জামাতের বক্তব্য। আচ্ছা, আমার বক্তব্য এবং আরো একজন উপদেষ্টাও হ্যাঁ। এই সম্পর্কে কথা বলেছেন, যেটা ইটিভির প্রধান হারুন ভাই, উনিও ওনার একটা আলোচনায় এটা বলেছেন। আচ্ছা, আমি একটু অন্য জায়গায় যাই। আমরা যে তাহলে জামাত ইসলামীর যে বক্তব্য, জামাত ইসলামী প্রায় 40% ভোট পেয়েছে যে কটা আসনে নির্বাচন করেছে, এদিক দিয়ে জামাত ইসলামী অনেক ভালো করেছে। জামাত ইসলামকে এখানে ছোট করে দেখার সুযোগ নেই, না, অবশ্যই অনেক ভালো করেছে। সিট কম, কিন্তু তাদের ভোট তো ভালো, 20 থেকে 25 লাখ ভোটের ডিফারেন্স। 88টা সিট কম না। হ্যাঁ, না কম আমি ধরেই নিলাম। জামাতের যদি আমি যা ইচ্ছা তাই সিদ্ধান্ত নিতে পারবে আরেকটা জিনিস সরকারি দল। আমি যদি অন্যভাবে দেখি, যে নির্বাচনে যারা পরাজিত হয় সাধারণত আমাদের দেশগুলোতে এই কারচুপি, স্থূল, জামাত সেই ধরনের কথা এরকম বলে, আমি সেটা বলছি। কিন্তু আপনারা যেহেতু শপথ নিয়ে ফেলেছেন, সংসদ সদস্য হয়েছেন, সংসদে, এবং আপনাদের নেতা আমির, উনি সংসদে বিরোধী দলের নেতাও বলছেন, সব জায়গায় অনুষ্ঠানও করছেন, তাহলে আপনারা এখন আর ইলেকশনের নিয়ে কথাগুলো কি কতখানি জাস্টিফাইড হয়? আমরা দেশের স্বার্থে, গণতন্ত্রের সাথে, দেশের স্থিতিশীলতার স্বার্থে এবং দীর্ঘদিন গণতন্ত্রহীন বাংলাদেশে যেভাবেই হোক একটা জায়গায় এসে আমরা এগিয়ে যেতে চাই। এই জায়গা থেকে কিন্তু বহু কষ্ট নিয়ে জামাতের আমির কিন্তু বলেছেন যে আমরা এটা মেনেছি, কিন্তু এটার অর্থ এই না যে যেটা সাদা সেটাকে সাদা বলবো, যেটা কালো সেটাকে আমরা কালো বলবো। যেটা এখন আস্তে আস্তে বের হয়ে আসতেছে, সেই বের হয়ে আসা জিনিস তো আমরা জনগণের সামনে তুলে ধরবো। সেই তুলে ধরাকে আমাদের যারা সরকারি দলে আছেন, কিংবা যারা সিইসি আছেন, যারা এর সাথে স্টেক হোল্ডার আছেন নির্বাচন করার সাথে, তাদের এখন মানে একটা দায় আছে যে তারা এটাকে কিভাবে ফেস করবে এবং উত্তর দিবে। এটা তো সরকারি দলেরও বড় দায় না, বিরোধী দলেরও বড় দায়। ইলেকশন কমিশনের এখানে কিন্তু বড় দায় আছে। ইতিপূর্বে বিভিন্ন ইলেকশন কমিশনের কিন্তু এর জন্য জেল খাটাচ্ছে। আচ্ছা, আপনাদের ছিল কত, মানে আপনারা কি মনে করেন কতটা আসনে আপনাদেরকে জোর করে হারানো হয়েছে? না, এটা তো আমরা এইভাবে, আপনাদের একজন সমর্থক আইনজীবী ব্যারিস্টার শাহরিয়ার, উনি কি বলছেন 203টা সিট। এটা উনার বক্তব্য, আপনি সুন্দর করে উত্তর দিয়েছেন, সমর্থক আইনজীবী, উনি আমাদের দলীয় পদ পদবি আছে কিনা আমি জানি না বলে সমর্থক, আমিও জানি না। থাকলে বলতাম যে উনি জামাতের নেতা। আপনার বক্তব্যই সঠিক। আচ্ছা, ঠিক আছে, ওইটাকে জামাত ইসলামীর বক্তব্য বলার কোনো। আমি একটু নাহিদ ইসলাম খান আপনার কাছে আসি। সেটা হচ্ছে, আপনি জানেন যে একটা নিউজ আজকে খুব
তোলপাড় হচ্ছে, টক অফ দ্য সিটি বলা হচ্ছে। জামাতের একজন উপদেষ্টা, আমিরের উপদেষ্টা, উনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পদায়ন চান যে, এবং ওনাদের বক্তব্য হচ্ছে যে চিঠি দিয়ে জামাতের আমির লিখেছে যে জামাতের যে পররাষ্ট্রনীতির যে মনোভাব এইটা উনি জানাবেন এবং তাতে ভারসাম্যপূর্ণ একটা কূটনৈতিক সম্পর্ক বিভিন্ন দেশের সাথে হবে। তো এই জিনিসটাকে আপনি কিভাবে দেখছেন? আসলে কি বলবো, মানে ভাইয়ের কথা শুনে মনে হলো যে এত গণতন্ত্রকামী দল জামাতে ইসলামী, যে তারা বুঝতে পারছেন ইলেকশনে এত ইঞ্জিনিয়ারিং হয়েছে, এত খারাপ কাজ হয়েছে, যে তারপরে ওনারা মেনে নিয়েছেন, ওনারা শপথ নিয়েছেন। অথচ আপনি যদি গত 1.5 বছরে জামাতে ইসলামের অ্যাক্টিভিটিস দেখেন, অথবা আপনি দেখবেন যে ইরানে যুদ্ধ শুরু হয়েছে, ওনারা স্লোগান দিচ্ছে তারেক রহমান জবাব চাই, তাই না? তো তাহলে এই যে গণতন্ত্রকামী, মানে ইরানের যুদ্ধের জন্য ওনারা রাজপথে নেমে গেলেন, তারেক রহমানকে দোষারোপ করলেন, আর এত বড় ভোট কারচুপি হলো, তাতে ওনারা বলছেন যে ওনারা কিছু করবেন না গণতন্ত্রের খাতিরে। এত গণতন্ত্র যদি বাংলাদেশে হয়, আমি ওনাদেরকে কংগ্রাচুলেট করতে চাই, এবং আমি জানি যে তাহলে বিরোধী দলটা চমৎকার হবে, এই সরকারের আর কোনো চিন্তাই নাই। ওখানে হাফিজুর রহমান এবং তার ভাই মফিজ আজকে তিনিও মারা গেলেন, তার 8 বছরের একটা কন্যা, 2 বছরের আরেকটা কন্যা, এটা রেখে তারা 2 ভাই এই নির্বাচন পরবর্তী সহিংসতায় বিএনপি সন্ত্রাসী কর্তৃক আক্রান্ত হয়ে, এবং আমি আজকে বলবো যে এই মব এটাও একটা মব কালচার, এটাও একটা মব সন্ত্রাস। এই মব সন্ত্রাসের কারণে আজকে 2 ভাই জীবন দিলেন, 2 জন গুরুত্বপূর্ণ ব্যক্তির জীবন দিলেন, 2টা পরিবার ধ্বংস হলো, যেখানে আজকে ফ্যামিলি কার্ড দিয়ে উৎসব পালন করা হচ্ছে, আর 2টা ফ্যামিলি তাদের এখানে আহাজারি তৈরি হলো। আমি মনে করি যে এই মানে এই হত্যার সংস্কৃতি রাজনীতির বন্ধ হওয়া, আমরা সবাই চাই সেটা। এরপরে উনি পূর্ণাঙ্গ কমিটি একটু পড়েন কম, তাহলে জামাতের কমিটি যদি ওনার যদি প্রয়োজন হয়, তাহলে জামাতের লোকদের সাথে যোগাযোগ করলে ওনাকে কমিটি, পূর্ণাঙ্গ কমিটি আমাদের সব যোগাযোগ করতে হবে, কেন কেন পাবলিকলি দেন, পাবলিকলি আছে তো, আমরা তো প্রকাশ করি। বরঞ্চ জামাতের প্রতি মানে সেশনে 3 বছর অন্তর জামাতের কি হয়, গণতান্ত্রিকভাবে কাউন্সিল হয়, নির্বাচিত হয়। বিএনপির কবে কাউন্সিল হয়েছে তা যদি আপা বলতে পারেন, মনে করে কত বছর হয়েছে, হিসাব করে বলবেন। না আপা, বিএনপি করেন না, বিএনপির পক্ষ অবলম্বন করে, বিএনপির পক্ষ অবলম্বন করে। আর বিএনপির পদ পদবি আপার আছে কিনা জানি না, ডাক্তার জাহেদ বিএনপি করতেন না, কিন্তু এখন বিএনপির উপদেষ্টা হয়েছে। কাজে এরকম পদধারী না হলেও পদের জায়গায় বহু। আরেকটা জিনিস হচ্ছে যে একজনকে বাংলার প্রধানমন্ত্রী বলেছেন, আর একজন আরেক দলের নেতা জামাত ইসলাম রাশেদ প্রধান, এটা তার ব্যক্তিগত ইচ্ছা আকাঙ্ক্ষা, এটা জামাত ইসলামের কোন নেতা বা কর্মী জামাত ইসলামের অনুষ্ঠানে এটা বলে নাই। সো দ্যাট এই জায়গাটা দিয়ে আমাদের সাথে এটাকে পানিগুলা করার। আর আমি বলবো যে মব কালচারটা কেন হয়, মব কালচারটা হয় যখন আইনের শাসন থাকে না, যখন এখন তো নির্বাচিত সরকার, দেখেন এটার পরেও আমি বলছি যে যখন আইনের শাসন থাকে না, যখন আপনি যদি বলেন যে গণভবন ভাঙ্গা এটা মব ছিল, হাসিনার পতনের জন্য যত মানে ইয়ে হয়েছে সবগুলো মব ছিল, এইভাবে তো আপনারা বললেন, তাহলে আইনের শাসন কেন? আপনি সংবিধানই যদি এত আজকে বলছে সংবিধান মানা এবং এটা কোন জেন্ডার, আজকে সালাউদ্দিন সাহেব তো এটা বলেছে। আমি এই প্রসঙ্গে একটু পরে আসবো, আমি একটু নারিন ইসলাম খানের যুক্তিটা জানতে চাই। না মানে আমি যেটা বলতে চাই যে ভাই যেরকম বললেন যে ইরানের ওইটাতে তারেক রহমানকে, ওটা 2টা ইস্যু ছিল। আপনি যখন ব্যানারটা দেখবেন এবং সেইটা শুনবেন, তাহলে আমার মনে হয় কি জামাত ইসলামী যেটা করতে পারে, ওনাদের যে কোনো এই ধরনের কিছুতে আমাদের সবাইকে দাওয়াত করতে পারে। ভিন্ন ধর্মী আমরা অবলম্বী লোকজন যদি আমরা যাই, তাহলে ফ্যাক্টটা জানতে পারবো। কারণ যাই হয় জামাত ইসলামী বলেন যে মিডিয়া তাদেরকে এটা ভিন্ন মতই বলেছে, ভিন্ন হয়তো সেটা মানে আপনি তো প্রত্যেকটা ওয়ার্ডকে মিনিং হিসেবে ধরলে, আমি ধরলে আপনি এখানে বসে থাকতে পারবেন না। ঠিক আছে, আপনাকে একটু কারেকশন দিলাম। না এটা কারেকশন করে আমি তারপরের সেন্টেন্সে এটা বলেছি। এরপরে যেটা হচ্ছে যে ভাই তো আসলে কথার মাঝখানে সবসময় কথা বলেন, তো এটা একটু সমস্যা হয়ে যায়, ফ্লোটা নষ্ট হয়ে যায়। সেটা হচ্ছে যে উনি যেটা বললেন যে জামাতের কমিটি, হ্যাঁ আমি ধরেন এটাও শুনেছি যে বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা কখনোই দেখিনি জামাতে যারা নারী নেত্রী আছেন, যারা হঠাৎ করে গত 6 মাসে আবির্ভূত হলেন, আপনি কি জানতেন যে তারা জামাতে নারী নেত্রী? কেউ কি জানতো না। তো এই কথাগুলো তো জামাতে ইসলামীর আমি একা বলি না, এটা সবাই বলে। কিন্তু ভাইদের সাথে বসলে ওনারা এমন করে পোর্ট্রেট করেন যে যিনি তার পাশে সহবক্তা হিসেবে থাকেন, মানে তিনি হয়তো এটাকে একটা কালার করার চেষ্টা করছে। বিষয়টা আসলে তা না। এটা সবারই এক ধরনের ডিলেমা আছে যে জামাতে ইসলামী কে করে না করে, অথবা শিবির কে করেছে না করেছে। আপনি তাদের 5 বছর আগের ইতিহাস, 2 বছর আগের ইতিহাসে দেখবেন যে তারা অন্য দলে ছিল। এখন যদি গুপ্ত শব্দ বলি, ভাই হয়তো খুবই উত্তেজিত হয়ে যাবে। বারবার যে সংবিধানের দোহাই দিচ্ছেন, এই সংবিধানের দোহাই দিয়ে তো কোনো লাভ নেই। এই সংবিধানের দোহাই দিয়েই তো
বিএনপি জামাতের উপরে শত স্টিম রোলার চালানো হয়েছে। এই সংবিধানের দোহাই দিয়েই তো তিনটা আমির এবং নিশিরাতের নির্বাচন করা হয়েছে। এই সংবিধানের দোহাই দিয়েই তো সালাউদ্দিন সাহেবরা ইন্ডিয়ায় থেকেছেন, আসতে পারেন না, শিলংয়ে জীবন যাপন করেছেন এবং জুলাই গণ অভ্যুত্থানের পরেই এই শহীদদের রক্তের উপরে দাঁড়িয়েই তিনি বাংলাদেশে ফিরেছেন। না হলে এই সালাউদ্দিন সাহেবদের মতন মানুষ জীবনে কোনোদিন বাংলাদেশের মাটি আর পদার্পণ করতে পারতেন কিনা, এই মাটি মানুষের ভিতরে উনি আসতে পারতেন কিনা, এটা আল্লাহ মাহবুদ ছাড়া আর কেউ বলতে পারে না। এইভাবে মির্জা আব্বাসের মতন মানুষ কান্নাকাটি করেছেন, রিজভী আহমেদের মতন মানুষ কান্নাকাটি করেছেন এই জুলাইয়ের স্পিরিটকে ধারণ করে। সেই স্পিরিট যদি মানে অল্প 1-1.5 বছরের ভিতরে ক্ষমতার ভিতরে এসে যদি হারিয়ে যায়, এটা জনগণের সাথে প্রতারণা ছাড়া কিছুই না। এবং আমি বলছি যে আজকে এত জনপ্রিয়তা নিয়েও, এত সিট নিয়েও, এত ভোট নিয়েও সামনের সেই দিনের জন্য অপেক্ষা করতে হবে যেই দিন বিএনপির লোকেরা কি করবে, মানে মানুষকে ডাকবে আর মানুষ তাদের ডাকে সাড়া দিবে না। সেই দিন বিএনপির জন্য আসতেছে। কারণ যারা জীবন দিতে জানে, যারা মানে এইগুলো মারিয়ে আসতে পারে, তারা পুনরায় আবার কিন্তু জুলাই তৈরি করতে পারবে। কিন্তু যারা ওই মানে লিয়াজো মেনটেন করে এপার ওপার এবং সরকারি বিরোধী এই লিয়াজোকারীরা কিন্তু টাকা পয়সা ধন দৌলত নিয়ে আবার পালিয়ে যাবে। তাদের দেখার ওই বাঘের ডাক শুনে আর কেউ আসবে না। ফ্যামিলি কার্ড নিয়ে তো ভাইরা প্রথম থেকে অনেক কথা বলছেন। তাদের এক নেত্রী আজকে শুনলাম বলেছেন যে খুবই অ্যাম্বিশাস ইস্তেহার নাকি ছিল। আপনি যদি বিএনপির ইস্তেহার আর জামাতের ইস্তেহারকে পাশাপাশি রাখেন, কোনটা অ্যাম্বিশাস এটা জনগণই বলবে। তবে ফ্যামিলি কার্ডের ইস্যুতেও আমরা অনেক কথা শুনেছি। ওনাদের আমির বলেছিলেন যে ফ্যামিলি কার্ড না গায়ে হাত, মানে এরকম কথা বলেছে। তো আমি দেখলাম যে গায়ে হাত বাদ দিয়েই মানে ভালোবাসা এবং চোখের পানিতে আজকে ফ্যামিলি কার্ড উদ্বোধন হয়েছে। 36,000 মতো নারীরা পেয়েছেন। আপনি দেখেছেন যে তাদের মানে কি ধরনের উৎসাহ তাদের ছিল এবং আস্তে আস্তে করে বাংলাদেশের সব নারীরা এটা পাবে। আমি মনে করি যতই আমরা বলি না কেন, আমি এই কথাটা সব জায়গায় বলার চেষ্টা করি যে বিএনপি একমাত্র রাজনৈতিক দল, যে রাজনৈতিক দলটি নারী বান্ধব দল এবং সেই রাজনৈতিক দলটি নারীর ক্ষমতায়নের ভেতর দিয়ে গেছে। এবং আমি বিশ্বাস করতে চাই যে বিএনপির হাত দিয়ে নারীর ক্ষমতায়ন হবে এবং সেইখানে যদি বিএনপি কোনো ছাড় দেয় তাহলে আমরা অবশ্যই এই তর্কটি জারি রাখবো। সো আমার শুভকামনা রইল যে ফ্যামিলি কার্ড নিয়ে যত বিতর্ক হয়েছে সেটার ঊর্ধ্বে যে ফ্যামিলি কার্ডই হোক বাংলাদেশের মায়েদের এম্পাওয়ারমেন্টের ফার্স্ট স্টেপ। 30 সেকেন্ডের জন্য। হ্যাঁ, 30 সেকেন্ডে আমি বলতে হয় ফ্যামিলি কার্ডের মাধ্যম দিয়ে নারী পুরুষ একটা পরিবার প্রতিষ্ঠিত হোক, এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই। এটা নিয়ে দুর্নীতি না হোক, এটাও আমরা কামনা করি। আর এটা নিয়েও তো আজকেও দেখলাম যে অনেকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলেছে, এটাও হয়েছে, সবাইকে দিছে তো, এটা তো কোনো সেটা বলতেই পারে, কোনো অসুবিধা নাই।